সংরক্ষিত পুরাকীর্তি কবি দ্বিজবংশী দাসের মন্দির প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারেই দেখা যায়। এখান থেকে অনেকখানি হাঁটতে হবে, আমি আপনাদের নিয়ে যাচ্ছি। এই হচ্ছে নরসুন্দা নদী। এই যে দেখা যাচ্ছে, এটা একটা মন্দির, সীতা মন্দির বলেছে। আর পিছনে যে অংশটা দেখা যাচ্ছে এটা মূলত হলো এই যে এটা হলো চিতা। হিন্দুরা মারা গেলে এখানেই পড়ে। নীলগঞ্জের রাস্তার মাঝখানে আমি নেমে গিয়েছি, স্টেশন ঘাট নামে সম্ভবত এই জায়গাটা। এখান থেকে ডান দিকে হেঁটে চলছি, হয়তো 10-15 মিনিট হাঁটতে হবে। বিস্তীর্ণ পাট ক্ষেত, যতদূর চোখ যায় পাটের ক্ষেত। এখন কাঁঠালের মৌসুম, কাঁঠাল বড় হচ্ছে, গাছে গাছে কাঁঠাল ঝুলছে। এই যে ছোট বড় কাঁঠাল। রাস্তায় এইটা পিচ রাস্তা, খুবই আব্রুদ্ধ। এখানে এই যে খের, যেটা আমরা বলি বন নেত্রকোনার ভাষায়, খড় শুকানো হচ্ছে। খের বা খড়, এটা কিন্তু খুব ডেঞ্জারাস। এই খের বা খড় এগুলো শুকানোর, এখানে শুকানোর ফলে যেটা হয়, রাস্তার নিচের অংশটা ভিজাই আছে, আমি শিওর, মাত্র দেখছি। এই যে জায়গাটা ভিজা থাকে, হ্যাঁ এই জায়গাটা ভিজা থাকে। এই যে ভিজা থাকার ফলে যেটা হয়, রাস্তার ক্ষতি হয়। এবং বিশেষ করে এই যে গর্ত, এটা কিন্তু একটা গর্ত। এই যে আমি যেখানে পা দিলাম, এখানে যা হয়ে থাকে, নতুন কোনো যাত্রী মোটরসাইকেল অথবা সাইকেল নিয়ে আসলে, অথবা কেউ অটো চালায়, যারা অটো গাড়িগুলো, রিস্ক থাকে পড়ে যাওয়ার এবং অ্যাক্সিডেন্ট ঘটে। আর বড় রোডেও যদি এরকম খড় দেওয়া থাকে, সেখানেও কিন্তু স্লিপ করে গাড়ির চাকা। আমাদের সচেতন হতে হবে। রাস্তা সরকারি, এটাকে সবাই নিজের মতো করে এভাবে ব্যবহার করলে এটা উচিত হয় না। এটা অপেক্ষায় থাকুন, ধৈর্য ধরে আমি যাচ্ছি চন্দ্রাবতীর মন্দির দেখাতে আপনাদের। প্রায় 10 মিনিটের মতো হেঁটেছি। এই তো 10 থেকে 15 মিনিটের একটা হাঁটার পথ রয়েছে এখানে। এই পাশটা দিয়ে অটো চলে না। আরও পেছনে একটা রাস্তা ছিল, ওখান থেকে অটো আসে, বাট এটাই কাছে। অবশেষে 10 থেকে 15 মিনিট হাঁটার পরেই আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম। এটা হলো চন্দ্রাবতী মন্দির। পড়ে শোনাচ্ছি বিজ্ঞপ্তি: সংরক্ষিত পুরাকীর্তি। কোনো ব্যক্তি এই পুরাকীর্তির কোনো রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে, বা এর কোনো বিকৃতি বা অঙ্গচ্ছেদ ঘটালে, বা এর কোনো অংশের ওপর কিছু লিখলে বা খোদাই করলে, বা কোনো চিহ্ন বা দাগ কাটলে 1968 সালের পুরাকীর্তি সংরক্ষণ আইনের 14 ধারার অধীনে তিনি সর্বাধিক 1 বৎসর পর্যন্ত জেল বা জরিমানা অথবা উভয় প্রকার দণ্ডে দণ্ডনীয় হবেন। পরিচালক, জাদুঘর ও প্রত্নতত্ত্ব বিভাগ, বাংলাদেশ সরকার। এই হচ্ছে সেই মন্দির, চন্দ্রাবতী মন্দির, চন্দ্রাবতী টেম্পল। ভালো উঁচু, অনেক উঁচু, প্রায় 4 তলা বিল্ডিংয়ের সমান হবে। এটা এরকম করে উঁচু হয়ে গেছে, মানে সরু হয়ে উপর দিকে উঠেছে মিনারের মতো। এই এরকম একটা না, এই পাশে দেখা যাচ্ছে আরেকটা রয়েছে। এই পাশে এখানে আরেকটা রয়েছে। কবি দ্বিজবংশী দাস, তিনি ছিলেন কবি চন্দ্রাবতীর বাবা। তিনি তার কন্যার আশা পূরণার্থে এই টেম্পলটা তৈরি করেছিলেন। এবং কবি চন্দ্রাবতী কে? তিনি হলেন বাংলাদেশের, অর্থাৎ এই আমাদের প্রাচীন বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। প্রাচীন মহিলা কবিদের মধ্যে প্রাচীন মহিলা কবি তিনি প্রথম। এবং তিনি আমাদের ইতিহাসে সাহিত্য
সাহিত্যের ইতিহাসে তিনি অত্যন্ত পরিচিত মুখ এবং তার অবদান অনস্বীকার্য এবং তার সম্পর্কে যে গল্পগুলো রয়েছে সেটা কিন্তু এই এলাকাকে কেন্দ্র করেই এটাই ঠিক। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানেই একসময় চন্দ্রাবতী ছিলেন, একসময় তিনি এখানে ছিলেন। এটা একটা বেদি স্থাপন করা হয়েছে এখানে, কিসের জন্য জানি না। ওখানে একটা লেখা আছে বাট আমি উপরে উঠবো না, যদিও এটা ময়লা, উঠা যায়। আচ্ছা আমি দেখি কি লেখা আছে এখানে, সাইড দিয়ে যাই, জুতো খোলা সম্ভব না, যদিও যাই না এটার নিয়ম কি, এখানে কাউকে দেখতে পাচ্ছি না। ও এটা করেছে চন্দ্রাবতী মঞ্চ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাইট রাইট, এই যে ভালো একটা তথ্য পেলাম এখানে। এই যে চন্দ্রাবতী মঞ্চ, চন্দ্রাবতী মঞ্চ বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, শুভ উদ্বোধন করেছেন ইউএনও এখানে। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে মঞ্চটা, আমি এখন মঞ্চের উপরেই হাঁটছি। ভাবা যায় যে ঠিক এক সময় প্রাচীন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি তিনি এইখানে ছিলেন, এই গ্রামেই তার বসতি ছিল এবং তিনি এখানে হাঁটতেন এবং এই মন্দিরগুলোতে তিনি তার আরাধনা করতেন। হ্যাঁ, এই সেই মন্দির এবং ঠিক এই মন্দির ঘেঁষে এখানেই তিনি আরাধনা করতেন। এই পাশেও কিছু লেখা রয়েছে, আমি একটু লেখাগুলো পড়ে শোনাই। এখানে কি আছে দেখি, আগের নোটিশটা এখানে, ওটা পরে শুনিয়েছি। এখানেও ঠিক এরকমই আরেকটা কষান দেওয়া রয়েছে যাতে কেউ নষ্ট না করে, সচেতনতা। এখানে একটা বসার জায়গা করা আছে, হ্যাঁ, দর্শনার্থীরা যাতে এখানে এসে বসতে পারে। জানি না কেমন দর্শনার্থী আসে এখানে, আসাটা হয়তো বিকালে হয়ে থাকে অনেকের আগমন, আর আজ শুক্রবার যেহেতু, শুক্রবারে আগমন একটু বেশি ঘটে মানুষের, স্বাভাবিক। এই টেম্পলটা ওই টেম্পলটা একই রকম বাট এটা ছোট। হ্যাঁ, এই প্রথম টেম্পলটা, আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এই হচ্ছে বড় টেম্পলটা, এটা অনেক উঁচু। এই টেম্পল ঠিক এই পাশে রয়েছে এই ছোট টেম্পলটা। এই ছোট টেম্পলটা বড় টেম্পলটার মতো না, বাট প্রায় 3 তলা সমান উচ্চ, এটা 3-3.5 তলা, ওইটা 4-4.5 তলা সমান হবে বড়টা। এখানে একটা দরজা আছে, দরজাটা তালা মারা, তালাবদ্ধ, হ্যাঁ ভেতরে ঢোকা তার মানে নিষেধ। এই যে তালা মারা। এই মঞ্চ এবং এই বড় মন্দিরের ঠিক পেছনেই ওপাশে রয়েছে চন্দ্রাবতীর বাড়ি। চন্দ্রাবতীর বাড়ি দেখবো, বাট ওখানে মানুষ বাস করে, সেখানে ঠিক মানুষ যেহেতু বাস করে এতটা হয়তো স্বাচ্ছন্দ্যে ওখানে ভিডিও করা যাবে না, দেখা যাবে না, যতটুকু সম্ভব দেখার চেষ্টা করব। এইখানে ঠিক মন্দিরের পাশেই রয়েছে একটি প্রাইমারি স্কুল এবং সেই প্রাইমারি স্কুলটার নাম হলো চন্দ্রাবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা প্রতিষ্ঠা করা হয়েছে 1976 সালে এবং জাতীয়করণ হয়েছে 1986 সালে। এই যে একটা ভবন আছে এখানে, ঠিক ওপাশে আরেকটা ভবন আছে, দূর থেকে মন্দির দুটো। চমৎকারভাবে সাইকেল চালিয়ে যাচ্ছে ডাবলিং, আমাকে বললো ভিডিও করতে। হ্যাঁ, এই হলো এটা হচ্ছে মূলত এখন যেটা জানলাম সেটা হচ্ছে নীলকণ্ঠ জমিদার বাবু ছিলেন এখানে, এটাই মূলত তার জমিদার বাড়ি। এবং এই জমিদার বাড়ি, এই জমিদার বাড়ি, এটা বিশাল একটা জমিদার বাড়ি দেখা যাচ্ছে এবং এইটাই কিন্তু ভালো লাগছে দেখে, কারণ চারিদিকে সেই বিভিন্ন ধরনের পরগাছা উঠে আছে এখানে। এবং এই নীলকণ্ঠ জমিদার বাড়ির তার নামই কিন্তু নীলগঞ্জ নাম হয়েছে এখানে। এটা হচ্ছে সেই প্রাচীন একটা দেয়াল, ভগ্নাংশ। জি, এই যে এটা এটা একটা সাইড, এখানে মানুষ বসবাস করে, ভেতরে মানুষ বসবাস করে, তাই এই পাশে একটু দেখাচ্ছি। এই পাশে এই যে একেবারে ভগ্নস্তূপ, হ্যাঁ, এটার মধ্যে মনে হয় কেউ বসবাস করে না এবং এটা মনে হয় পুরোপুরি পরিত্যক্ত। এই যে এটা
এবং চমৎকার। এবং এখানে এই পাশটাই যে বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে নীলকণ্ঠবাবুর জমিদার বাড়ি ছিল এটা, যদিও এখন চন্দ্রাবতীর নামের কারণে আসলে নীলকণ্ঠ জমিদার বাড়ির নামটা অনেকটাই বলা যায় হারিয়ে গেছে। এখানে মানুষের বসবাস আছে এবং ওই যে বট গাছ, ওখানে বট গাছ হয়েছে। এখানে এটার ভেতরেও মানুষ আছে, বাট যেহেতু মানুষ থাকে তাই ওদিকের ভিডিও আর করছি না আর কি। মানে অনেকক্ষণ ধরেই করছিলাম এটা, যে এই আর কি সেটাই। যেমন অনেক ভিডিও ম্যান আসে আচ্ছা, ভিডিও করার জন্য। কালকেও আগামীকালকেও একটা মহিলা আসছিল, দিদি ভিডিও করছে, ঢাকা থেকে আসছে। এইভাবে ভিডিও করে মানে চন্দ্রাবতী বিষয় তো বলে, এটা না আমরা তো সবাইকে বলি না, যারা জিজ্ঞাসা করে আমরা যতটুকু আমাদের বাবা জেঠার মুখ থেকে শুনছি সেটা আমরা এই বলে দিই, তারা বিশ্বাস করে। আর যেটা না করে আমরা তো বলবো যেটা সত্যি। হ্যাঁ, এখন নীলগঞ্জ কিসের জন্য হলো? এই জায়গাতে নীল চাষ হতো, এই জমিগুলোতে নীল চাষ হতো। হ্যাঁ, নীল চাষ হতো। আর এই যে এই নীল চাষ হতো, আর এই নীলকণ্ঠ জমিদার বাবুর বাড়ি ছিল আরেক জায়গাতে, সেইখানে আসিয়া ঘুরতে এসে এই জায়গা পছন্দ হয়েছে তার। হ্যাঁ, এটা ভাল লাগছে, তখন এসে এই সাম্রাজ্য গড়িয়া তুলল। তার সাথে ছিল দ্বিজবংশী ভট্টাচার্য, দ্বিজবংশী দাস বলে নামের টাইটেল থাকতেই পারে। উনিও তো কবি ছিলেন। হ্যাঁ, উনিও কবি, চন্দ্রাবতীর বাবা। চন্দ্রাবতীর বাবা নীলকণ্ঠ বাবুর মানে অনেক বিশ্বস্ত একজন, এই বাড়ির একজন ধরলেই পারেন। কিন্তু সেই নিয়ে সকল দায়িত্ব, জমি জমা কতটুক নীল চাষ হইতেছে, কতটুক কাচার হবে, এইভাবে মানে সে এই দেখশন করত। মানে এই মনে করেন এইভাবে চলতে চলতে চন্দ্রাবতীর বাবা, চন্দ্রাবতীর যে মা, ছোট সময় তার প্রসব হওয়ার সময় তার মা মৃত্যু হয়েছে। চন্দ্রাবতী ছোট থেকে এই নিয়ে থেকে বড় হয়েছে। এই নিয়ে তার ঘর ছিল, কুঠির ছিল, এই কুঠিরে থাকছে, বড় হয়েছে। আর তার বাবা এই দ্বিজবংশী ভট্টাচার্য, দ্বিজবংশী দাস, সে এই মন্দিরটা গড়িয়ে দিল যে তুমি এই মন্দিরে সেবা পূজা করো, মন্দিরে পূজা দাও, এই তুমি মন্দিরে পূজা দাও। ওইখান থেকেই তার মানে ভবিষ্যৎ আগায় গেল। শিব পূজা দেয়, বৈবত্য পদ্মপুরাণ রচনা করলো তার বাবা। এটা থেকে সে অনেক কিছু বিশ্লেষণ করলো। নদীটার নামটা কি যেন ছিল? নাম ছিল এই কেউ বাটেশ্বরী বলে ডাকতো, কেউ ফুলেশ্বরী। আর এখনো একটা নদী আছে, সেটা হলো নরসন্দা নদী, আমাদের সামনে। আর এটা পিছনে ছিল, চন্দ্রাবতীর মন্দিরের সামনে দিয়ে গেছিল। এটাই মানে চন্দ্রাবতীর স্মৃতি বিজয়। এই যে দুইটা মন্দির দেখতেছেন, দুইটা মন্দির আমাদের এই পূর্বপুরুষ থেকে আগত, অনেক আগে এই মন্দির। এই যে মন্দিরটা, এটা হলো নীলকণ্ঠ বাবুর বাবা, যতীন্দ্রনাথ রায়, রবীন্দ্রনাথ রায়, তাদের উত্তরাধিকারী হিসাবে আসছেন। পূজা হচ্ছে, মহিষ বলি হয়ে পূজা হইতো আগে, এখন তো আর এগুলা হয় না, এমনি পূজা হয়। দুর্গা পূজা হইতো আগে, এই ভিটায় দুর্গা পুজো হইতো। এই ভিটাটা এখন প্রতীক করছে, এখন আমরা পিছনে মন্দির করে দিলাম। ওই যে স্কুলের পেছনে মন্দির, পিছনে মন্দির আছে। আচ্ছা। আর স্কুলটা এটা ছিল আগে টিনের ঘর ছিল ওই জায়গাতে, এটাই ছিল। হ্যাঁ, টিনের ঘরটা এই ভাঙ্গা পড়ে গেছে, সরকারি হয়েছিল না তখন। আচ্ছা। পরে এই টিন আমার যেটা তুললে নিয়ে ঘরে রাখছে। পরে স্কুলের খবর নাই, হঠাৎ করে আবার স্যার যারা এইটা পরিচালনা করতো তাদের আবার মনে আক্ষেপ রাখছে না, আবার আমরা স্কুলটা করি। আবার নতুন করে এনে টিন দিয়া স্কুল করলো। এইভাবে তারা শিক্ষা দিতেছে পোলাপান, চন্দ্রাবতী নামটা দিয়া একটা স্কুল। তাহলে আপনি বলেছেন যে এটা হচ্ছে স্কুলটার জায়গাটাতেই একসময় পদ্মাবতী তার কুঠির ছিল এখানে। এখানে কুঠির ছিল ওই জায়গাতে। তখন এই যখন চন্দ্রাবতীর এই স্কুলটা কাতারে গিয়ে পড়লো এই সরকারি, তখন এই স্কুলটা করে দিল তারা। এইটা করার পরে এই বহুত দিন হলো, তারপরে ওই স্কুলটা করলো। এইভাবে মানে এই নামটা এখন ইউটিউব গুগলে চার্জ দিলে চন্দ্রাবতীর নাম বললেই এই বাড়িটা দেখানো যায়। আমাদেরকেও দেখায় অনেক, আমার জেঠাকে দেখায়, আমাদেরকেও দেখায়, আমার ভাই, বড় ভাই আছে তাদেরকেও দেখায়। কিন্তু সত্য ঘটনাটা তুলে ধরা এটাই ঠিক,
হ্যাঁ, এখানে একটা সাইনবোর্ড দিছে ওই যে সামনে, হ্যাঁ, সাইনবোর্ডেও কিছু চন্দ্রাবতীর স্মৃতির হ্যাঁ, কথা লিপিবদ্ধ আছেন। এইভাবেই মানে আমরা খালি বললেই হবে না, কিন্তু চন্দ্রাবতীর বংশধর বলতে কেউই নেই। চন্দ্রাবতী তো বিবাহ হয় নাই। চন্দ্রাবতীর প্রেম কাহিনী ছিল, জয়ানন্দর সাথে প্রেম করছিল। জয়ানন্দ হচ্ছে আরেক এই জমিদার বাবুর ছেলে, সেও এই আমাদের ধর্মেরই ছিল, কিন্তু যখন একটু ভেজাল হয়েছিল, সে শিকারে বা একটা জায়গায় কাজে গেছিল, তখন তারে ফাঁসাইয়া সে মনে হয় এক মুসলিম নারীকে বিয়ে মুসলিম করেছিল। নারীকে বিবাহ করাইছে, সে আচ্ছা, করছে না। হ্যাঁ, হ্যাঁ, তখন মানে তারে বেজাল লাগাই একটা বিবাহ করাইয়া, তখন এই কথা চন্দ্রাবতীর কানে আসছিল। আসছে। তখন এই কথাটা যখন আসলো, তখন এই মন্দির থেকে যখন বের হলো, মন্দির থেকে আর দরজা খুললো না, মন্দিরে দরজা লাগিয়ে দিল। তখন জয়ানন্দ আসলো, এসে বলতেছে এই চন্দ্রাবতী খুলো খুলো, আমার তো কোনো দোষ নেই। তখন আর চন্দ্রাবতী দরজা খুলে না, মানে ফুলের পাপড়ি ছিল, এটা হলো ফুল গাছ ছিল মন্দিরের সামনে। ফুলের গাছটার নাম ছিল হচ্ছে মালতী ফুল, পাপড়ি পাপড়ি। এই মালতী ফুলের পাপড়ি দিয়া সাদা ফুল এই সিঁড়ির মধ্যে সকল কাহিনী লিপিবদ্ধ করছে। কইরা যখন খুলে না, তখন সে তার প্রাণ এই ঘাটে বিসর্জন দিল। চন্দ্রাবতী। না, তার ও তার, জয়ানন্দ, হ্যাঁ, জয়ানন্দ, তার আচ্ছা, হ্যাঁ, প্রেমিকা। হ্যাঁ, 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 প্রেমিক। মন্দির খুলতে জল যখন নিতে বাইরে হলো মন্দিরে পূজার সন্ধ্যায়, হ্যাঁ, তখন দেখলো যে এখানে এই কাহিনী লিপিবদ্ধ করা। তখন বইরা তখন দেখে গিয়া যে জয়ানন্দের এই নদীতে মৃত্যুবরণ করছে। মানে সেও এই নদীতে কলস নিয়ে তার আত্মনিবেদন করলো এই নদীর জলে। এই চন্দ্রাবতী আর জয়ানন্দের প্রেম কাহিনী এখানে সমাপন। এখানেই সমাপ্ত হয়েছে। নমস্কার সকলকে জানাই, আপনারা সকলে আসবেন, দেখার তো আর কিছু নেই, এই সামান্য কিছু আছে। এতক্ষণ আমরা মন্দিরের পাশেই যে জমিদার বাড়ি আছে, অর্থাৎ নীলকণ্ঠ চৌধুরীর জমিদার বাড়ির আহ, যারা এখন এখানে বসবাস করে, সেখানে একটা ছেলে, তার নাম এতক্ষণ যার সাক্ষাৎকার আমি নিলাম, কথা বলেছেন, তার নাম হচ্ছে অর্ঘ্য চক্রবর্তী। তো অর্ঘ্য চক্রবর্তী কিশোরগঞ্জ খান কলেজে অধ্যয়ন করছেন, এবং তার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। এটি হচ্ছে সত্য ঘটনা, উনি যেটা বললেন। এবং এই যে স্কুলটা দেখছেন, এখানেই আসলে চন্দ্রাবতীর কুটির ছিল। এর পেছনেই একটা মন্দির রয়েছে, আমরা একটু মন্দিরটা দেখে যাই। অর্ঘ্য চক্রবর্তীর আহ, আহ, কথাটা শুনে আসলে অনেক কিছুই আমার সঠিক ধারণা পেলাম আমি, বিশেষ করে প্রথম অংশে যে আমি কথাগুলো বলেছি, তার কিছু কারেকশন আপনারা পাবেন। আশা করি ভিডিওটা পুরোটা দেখলে সবারই অনেক ধারণা হবে। অর্ঘ্য চক্রবর্তী যে মন্দিরের কথা বলেছেন, যে প্রাথমিক বিদ্যালয়ের পেছনে, চন্দ্রাবতী প্রাথমিক বিদ্যালয়ের পেছনে, এই হচ্ছে সেই মন্দির। প্রাচীন মহিলা বাংলা সাহিত্যের প্রাচীন কবি, মহিলা কবি, প্রথম মহিলা কবি, তার মন্দির হলো মূলত ওই ছোট মন্দিরটা। অর্ঘ্য চক্রবর্তী তাই বললেন ছোটটা, আর বড়টা মূলত নীলকণ্ঠ জমিদারের মন্দির ছিল, আর ওইটা হচ্ছে ছোট মন্দিরটা। ওই ছোট মন্দির থেকেই কিন্তু যে তার যে প্রেম কাহিনীর কথাটা শুনলেন, ওই ছোট মন্দির থেকেই কিন্তু ঘটেছে। ঠিক এই দুটো মন্দিরের সামনে এই যে পুকুরটা দেখছেন, এটাই ছিল ফুলেশ্বরী নদী, আর সেই নদী এখন নাই। এটা তো একটা শাখা নদী ছিল, আর পাশেই যে আরেকটা নদী আছে, এটা থেকে একটু বড় নদী, অর্থাৎ নরসুন্দা, সেই নদী তো এখন আর তেমন নাই, সেই নদী তো মরে গেছে। বিদায় চন্দ্রাবতী।